সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশের বেশিরভাগ মানুষ মনে করে জনপ্রশাসন গণবান্ধব নয়। এর আগের সরকারের আমলে আমলাতন্ত্র নিয়ে নানা ধরনের অভিযোগ জমে গিয়েছিল গত 53 বছর ধরেই। সেই অভিযোগের কারণেই সেই জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেয় সরকার এবং সংস্কার কমিশনের দায়িত্ব পান জনাব আব্দুল মুহিত চৌধুরী। জনাব মুহিত চৌধুরী আজকে আমাদের সঙ্গে আছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান। তিনি জনপ্রশাসন সংস্কারের রিপোর্ট জমা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে আবারও স্বাগত জানাই জনাব আব্দুল মুহিত চৌধুরী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে রাজনীতিবিদদের কণ্ঠে আমরা যেমন শুনি যে এখন মাঠে থাকা ছাত্র সমন্বয়করাও হয়তো এমন ভাষণ দিতে পারেন, কিন্তু আমাদের একজন সিনিয়র সচিব যিনি আবার জননিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি বলছেন যে, আমি কোট করছি তাকে, যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। প্রশাসনিকভাবে, দাপ্তরিকভাবে, আইনগতভাবে এই ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? এ ধরনের কথায় মব লিঞ্চিং, মব জাস্টিস আরো উস্কানি পেতে পারে কিনা? আমি জানি না কি প্রেক্ষাপটে স্বরাষ্ট্র সচিব এই কথা বলেছেন, তবে এটা তো স্বাভাবিক যে এই যে পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়েছে, এটা বৈপ্লবিক বলাটা ভুল, এটা একটি অবিশ্বাস্য ঘটনা। তো সেই পরিস্থিতিতে মানুষের আশা আকাঙ্ক্ষা, যেহেতু সাধারণ মানুষ এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলা হয়, তো কাজেই সাধারণ মানুষ ছাত্র সঙ্গে মিলে তারা এই আন্দোলন করেছেন এবং যে সরকার সরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না সেই সরকারের পতন হয়েছে। কাজে এই আঙ্গিকে হয়তো কেউ বলে থাকতে পারেন, কিন্তু আমি মনে করি না যে রুল অফ লর ভায়োলেশন করা কোনোভাবেই কোনো ক্ষেত্রেই করা উচিত নয়। আইনের শাসন বজায় রাখতে পারলেই বোঝা যাবে যে আগের সরকারের সঙ্গে এই সরকার বা বর্তমান সময়ের একটা ব্যবধান আছে। এই ব্যবধানটা তৈরি করার একমাত্র স্থানই হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটা ব্যাপার দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে, আমি খুব করে চাইবো, কোট করছি তাকে, ধানমন্ডি 32-এ পরিণতি যেন সচিবালয় না হয়। আমি এটা খুব করে চাইবো, মন থেকে চাইবো, কোনো এক সময় হয়তো এবছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পর, 20 বছর পর সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। আমরা একটু মানে সচিবালয় আমলাদের জনগণের জন্য কাজ করার এবং জনগণের শক্তি অনুধাবন করারও শক্তি তিনি জানান। আপনার একটু আমি মতামত একটু জানতে চাইবো যে আপনি কিভাবে দেখছেন যে এই ব্যাপারগুলি যে এরকম হইতেছে, গণভবনের মতো না হয় সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়। আমার মনে হয় এই বক্তব্যটা উনি দিয়েছেন, এটাতে এই জিনিসই স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন যে জনবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত যদি হয় প্রশাসন যন্ত্র, এই ক্ষেত্রে আমি প্রশাসন যন্ত্রই বলবো, যে সচিবালয় প্রশাসন যন্ত্রের কেন্দ্রবিন্দু, সেখানে তারা যদি এখন এবং আগামী দিনে জনবিরোধী কাজকর্ম করেন তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটাই সম্ভবত উনি সতর্ক করে দিয়েছেন। আমার মনে হয় যে এই সতর্কবাণীটা সঠিক, সবাইকে সজাগ থাকা। আপনার কি কোনো কারণে এরকম মনে হয় যে যারা সিভিল সার্ভেন্ট আছেন বা যারা সরকারি কর্মকর্তা আছেন একদম উপরের দিকে, তারা কি কোনো কারণে এই সরকারের সাথে তাদের একটা দূরত্ব আছে? বা তারা কি মানে এরকম একটা কথা বলা হয় যে সরকারের উপদেষ্টাদের কথা সচিবরা শোনেন না, কথাটা কি ঠিক? আসলে এটা আমি ঠিক আমার মনে হয় না। আমি যতটুকু দেখছি সবাই কাজ করার চেষ্টা করছেন, তবে একটা বিষয় আমার মনে হয়, সেটা হলো যে সরকারি আমলারা, আমি নিজেও চাকরি করেছি, আমরা বিধিবিধানের মধ্যে চলতে হয়। কিন্তু আমরা যদি রাজনৈতিক নেতৃত্বের কথা বলি, তারা অনেক সময় এই বিধিবিধান অনুসরণ করতে চান না বা ব্যত্যয় করতে চান। তো এই নিয়ে কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভুল বুঝাবুঝির স্থান রয়েছে। এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে রাজনৈতিক যারা আসেন তারা, আমি এখনকার যারা আছেন
তাদেরটাও আমি একদিকে রাজনৈতিক একটা পরিবর্তনই হয়েছে, কাজে রাজনৈতিক সরকারি বলবো। এই যে তাদের কতগুলা মানে আইডিয়ালস পলিসিস চিন্তা করেই তারা এই কাজটা করেছেন। সেই আঙ্গিকে দেখলে সেই জিনিসটা মেনে নিয়ে কাজ করতে হবে। হয়তো সর্বক্ষেত্রে পূর্বে প্রচলিত আইনের বা বিধানের বা রীতিনীতির সঙ্গে কিছু ব্যত্যয় হতেই পারে, কিন্তু এটা আমার মনে হয় না যে এটাতে আকাশ ভেঙে পড়বে মাথায়। ওকে। আমরা এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি, আপনিও অরাজনৈতিক সরকারের উপদেষ্টা ছিলেন, এর আগে যত অরাজনৈতিক সরকার দেখেছি তাদের সাথে আমলাদের বা যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড পরিচালনা করতেন তাদের এত বিরোধের কথা বা এত মতান্তরের কথা শুনি নাই। এইবার যতটা শোনা যাচ্ছে, মাফ করবেন স্যার, এটার কি বিশেষ কোনো কারণ আছে? না না, ওইটা হলো আমরা যে মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল সেটা তো মাত্র 3 মাস সময়ের বিষয় ছিল। কাজেই ওই 3 মাস দিয়ে এখন যেটা চলছে এটা তো অন্তত 1-1.5 বছর তো থাকবেই। কাজেই হয়তো আরো বেশিও থাকতে পারে, আমি জানি না, এটা এখন তো প্রেডিক্ট করা যাবে না। তো কাজেই এই দীর্ঘমেয়াদী যে সরকার, অবশ্যই এই দিক দিয়ে দেখলে ডক্টর ফখরুদ্দিনের সরকার 2 বছরের ছিল, কিন্তু তখন সেনাবাহিনী অ্যাক্টিভলি ইনভলভ ছিল। এখনকার সরকার কিন্তু ঠিক ওইভাবে সেনাবাহিনী দ্বারা পরিচালিত না। কাজেই এই একটা ব্যবধান আছে, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় দীর্ঘমেয়াদী হওয়ার কারণে হয়তো কিছু কিছু সমস্যা হচ্ছে, বাট আর কিছুটা আছে যে এই সরকারে যারা আছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই অনেক অবদান আছে, এনজিও সেক্টরে কাজ করেছেন এবং আন্দোলনের মধ্যে যারা তারা জড়িত ছিলেন, কিন্তু তাদের যে প্রশাসনিক জ্ঞান বা দক্ষতা, এইটা আমার মনে হয় যে তারা সকলের মধ্যে পূর্ণ মাত্রায় নেই, আমি এভাবেই বলবো। বা এই রুলস প্রসিডিওর, গভর্নমেন্ট চলে রুলস অফ বিজনেস এর মাধ্যমে, তো এই রুলস অফ বিজনেস সম্পর্কে তো তাদের সকলের পূর্ণ মাত্রায় ধারণা থাকার কথা নয়। এই কারণে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয় আর কি। আপনি রুলস অফ বিজনেসের কথা বলছিলেন জনাব চৌধুরী, কিন্তু আপনি দেখবেন যে সরকার আর্থিক সংকটে আছে, যেটা খোলাখুলি তারা স্বীকারও করছে। তার জন্য তারা ভ্যাট ট্যাক্সের মতো বিষয়ও বাড়িয়েছে বা বাড়ানোর প্রস্তাব করেছে বাজেটের আগে। এরই মধ্যে গত প্রায় 16 বছর ধরে বঞ্চিত এমন 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের মধ্যে 119 জনকে সচিব করা হয়েছে। এর মধ্যে আবার 1982 সালের ব্যাচের প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব হওয়ার পরও কি অনেক বেশি বঞ্চনা থাকে? এই ভূতাপেক্ষ পদোন্নতি কতটা দরকারি ছিল? আপনি জানেন, এই পদোন্নতি নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন যে মনে হচ্ছে আমলাতন্ত্রের চাপে অথবা তাদের সহায়তা পেতে সরকার কাজটি করেছে। এটা অনেকটা আত্মসমর্পণের মতো অবস্থা। আপনার টেকটা একটু শুনবো স্যার এই সম্পর্কে। না, আমি নিজেও খুব মানে বিস্মিত হয়েছি যে এরকম প্রায় 300 কতজনের এইভাবে দেওয়া হয়েছে। বাট এইটা সত্য কথা যে আপনার যারা এটা পেয়েছেন সুবিধাটা, তারা বঞ্চিত হয়েছিলেন। এখন বলা যেতে পারে যে অতিরিক্ত সচিব হওয়ার পরে বঞ্চিত হওয়া কি এটা কতটা গ্রহণযোগ্য? হ্যাঁ, অবশ্যই একজন যদি ক্যারিয়ার পাথ দেখা যায় এবং দেখা যায় যে সে সার্বিকভাবে সচিব হয়েই রিটায়ার করত, তাকে যদি হঠাৎ অতিরিক্ত সচিব পর্যায়ে আটকে দেওয়া হয়, তাইলে বুঝতে হবে যে কোনো কিছু ওই লেভেলে ডিসিশন মেকিং এ কোথাও সে কারো বিরাগভাজন হয়েছে বলে এটা করা হয়েছে। তো এইটা আমার মনে হয় একদিক দিয়ে ন্যায় বিচারের দিক থেকে দেখলে এটা সঠিক আছে। তবে বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করেই হয়তো সরকার যেটা করেছেন যে তাদের অর্ধেক টাকা, তারা কেউই চাকরিতে পুনর্বহাল হবেন না, কিন্তু নোশনালি তারা যে জায়গায় যেতে পারতেন সেই জায়গায় তাদেরকে ধরে নিয়ে তাদের বেতনটা দেওয়া হবে 2 ভাগে। 1 ভাগ দেওয়া হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, আর বাকি 50% দেওয়া হবে পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে। এইটাই বোঝা যায় যে সরকার সব দিক সজাগ থেকেই এই পদক্ষেপ সিদ্ধান্তটা নিয়েছে। জনাব আব্দুল মহিদ চৌধুরী, মানে সরকারি চাকরিটাই তো এমন, বা যে কোনো চাকরি তো এমন, মানে আপনারাও যখন চাকরি করেছেন সবসময় ব্যাপারটা যে খুব
সরল পথে যেরকম ন্যায্যতার ভিত্তিতে হয়েছে তা না, আপনারাও অনেক সময় অনেকভাবে বঞ্চিত হয়েছেন। দিস ইজ পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য গেম, সকল চাকরির ক্ষেত্রেই। আপনার কাছে কি মনে হয় যে এটা খুব জরুরি ছিল, মানে 119 জনকে সচিব করা, 764 জনকে ভূতাপেক্ষ কর্মকর্তা করা? এখন যদি আর্মি বলে আমাকে কর্নেল করে রিটায়ার করে দেওয়া হয়েছে, আমার ভাই মেজর হয়ে রিটায়ার করে ফেলছে, তো এটা কি হবে? মানে ইটস লাইক, ইজ ইট গোয়িং? আর্মি বা আর্মির সঙ্গে সিভিল সার্ভিসের একটু তফাৎ আছে। আর্মি তো সার্টেন ডিসিপ্লিনের মধ্যে চলে, কাজেই ওইটা এক ধরনের। আর আর্মি আর্মি আপনার সাধারণভাবে আমি মনে করি যে এই যে ডে টু ডে বিজনেস অফ দি গভর্নমেন্ট সেখানে তো ইনভলভ থাকে না, কাজেই তাদের ফেভার ডিস্ট্রিবিউশনের অপরচুনিটি কম। বাট ফেভার্স, আমলাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটা সব সরকার চায়। এবং এই এই কাজগুলো এই কাজগুলোর জন্য প্রত্যেকটা জিনিসের সঙ্গেই জন উন্নয়ন সম্পৃক্ত থাকে। তো সেই জন্য এইখানে আপনার এই ধরনের ইনফ্লুয়েন্স করার টেন্ডেন্সিটা বেশি থাকবে, বা কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আমরাও দেখেছি চাকরি জীবনে এই ধরনের আসে। তো আসলে সেখানে অনেকেই পদ পদবীর জন্য তারা সাকাম করেন, হয়তো মেনে নেন। বাট আমি আমার চাকরি জীবনে আমি এই ধরনের কম্প্রোমাইজ করি নাই, এবং আমি বিভিন্ন সময়ে সরকারকে লিখিতভাবে বিভিন্ন বিষয়ে বলতাম। তো কাজেই আমার এখনকার পরিস্থিতিতে আমি জানি না, বাট যারা এই এত বছর ছিলেন না তারা কিন্তু একটা বিরাট প্রেসারের মধ্যে, মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। একটা হলো যে চাকরির থেকে বের হয়ে যাওয়া, আর একটা হলো যে সামাজিক ভাবেও যে তোমরা সরকারের কাছে গ্রহণযোগ্যতা নাই তোমাদের, কিন্তু কি কারণে নাই এটা তারা হয়তো তখন বলারও সাহস পান নাই। এখন হয়তো জিজ্ঞেস করলে তারা, আপনি যদি কাউকে ডেকে ইন্টারভিউ নেন তাইলে হয়তো দেখা যাবে যে তারা অনেকে বলবেন কি হয়েছিল, প্রকৃত ঘটনা। ইনফ্যাক্ট আমি মনে করি যে এদের এদের কে ডেকে যদি জিজ্ঞেস করা হয় তাইলে কারো বাড়ি অমুক জায়গায় ছিল, কেউ অমুকের আত্মীয়, এই ধরনের ঘটনা। আমি একজনকে জানি, খুব ভালো অফিসার, আমার সঙ্গে উনি কাজ করেছেন এক ডিপার্টমেন্টে। তো উনি ডেপুটি সেক্রেটারি হিসাবে বাইরের ক্যাডার থেকে এসে সেক্রেটারিতে ঢুকেছিলেন। এই ডেপুটি সেক্রেটারি হিসাবে উনি রিটায়ার করেছেন, উনি আর উঠতে পারেননি। তো এটা আমি জানি যে এটা এটা তো অত্যন্ত অন্যায়ভাবে করা হয়েছে, এবং তার রিলেশনশিপ, তার কোন এক রিলেশনের কারণে, যে তার আত্মীয় অমুক দলের লোক, এই জন্য তারে দেওয়া যাবে না, এটা তো ঠিক না। জনাব চৌধুরী, একটি প্রশ্ন আমাদের দর্শকরা করছেন, আমার মনেও একটু আসছে, সেটি অনেকটা এরকম, যারা হচ্ছে অন্যায়ভাবে ফেভার পেয়েছেন, ধরেন যার আসলে যুগ্ম সচিব হওয়ার কথা না, সিনিয়র সচিব হয়ে রিটায়ার্ড করেছেন, তাদেরকে কি ডিমোটেড করা হবে? না, সেটা তো আর সম্ভব হবে না। ওয়ান্স গিভেন ইউ ক্যানট টেক অ্যাওয়ে। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের পরের বিষয়টি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে সরকার গঠিত কমিটি সুপারিশ দিয়েছিল। আচ্ছা, আমি ওই কমিটিতে আসার আগে একটু বলি যে আমরা অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা সেগুলি হতে দেখছি, কিন্তু সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে প্রশাসন বিভাগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা সবসময় স্লো। এইটা আপনার কি মনে হয়, বা এটা যারা অতীতে বিভিন্ন রকম সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন, স্পষ্টভাবে নানা ধরনের কিছু করেছেন, সেইটি আপনি কিভাবে দেখেন, যদি আমাদেরকে অল্প করে একটু বলেন। এখন না, বেসিক্যালি এসিসি আছে, অ্যান্টি কারাপশন কমিশন, সেইখানে যারা ছিলেন তারা তো অনেক আগের থেকে ছিলেন, সেই জন্য তারা হয়তো ওই আগের সরকারের ধারাবাহিকতায় এই কাজগুলো করেছেন। কিন্তু এখন পরিবর্তন হওয়ার পরে আমরা পত্রপত্রিকায় দেখছি প্রায় প্রতিদিনই কিছু কিছু এই ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে, মামলা দায়ের করা হচ্ছে। তো এইটা ইট ইজ বিকজ অফ দি চেঞ্জ অফ দি, মানে ওখানে এসিসি তেও রেজিম চেঞ্জ হয়েছে। আগে এতদিন পর্যন্ত আগের রেজিমই বহাল ছিল, কাজে তারা তো কিছুটা আগের সেই ধারাই কাজ করেছেন, বা করেন নাই, কাজ করেন নাই, যেটা এই সময় করা উচিত ছিল। তো এখন নতুন সেটআপের পরে আমরা তো আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে।
কিন্তু এই যে রেজিম চেঞ্জের ফলে যে অনেক কিছু হয়, যেমন আমাদের অনেক দর্শক এখন প্রশ্ন করছেন যে 43তম বিসিএসের যে দ্বিতীয় গেজেটে বাদ পড়া যে 227 জনের প্রজ্ঞাপন এখনো হয় নাই, ঝুলে আছে, কি কারণে সেটা আবার নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে, কেউ এটা কিছু বলতে পারে না। এইটা মনে হয় না যে আগের রেজিম যেভাবে করে তাদের পক্ষের লোকদেরকে যেভাবে সামনে আনতো, এই এখনকাররা আবার মানে ঠিক উল্টোটা করছে? এটা কি মানে আমি ন্যায্য আমি হইতেছে কিনা সেইটা? না, আমি আমি আমার মনে হয় না। কারণ আগের রেজিমের ব্যাপারে যে মানে ধারণা আমরা বাইরের থেকে দেখে বুঝেছি, সেটা হলো যে একজন যারা চাকরি প্রার্থী তাদের পরীক্ষা পাস এটা নির্ভর করত মানে নিরাপত্তার লোকজন গিয়ে তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাচাই করে আসতো কোনোভাবে তার সঙ্গে তার পরিবারের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা রাজনীতির সঙ্গে। ওকে। সেই রাজনীতি অবভিয়াসলি যারা সরকার পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো রাজনীতির সঙ্গে দূর সম্পর্কের আত্মীয় সম্পর্ক থাকলে আমরা শুনেছি, আমি জানি না। সেইভাবে যাচাই বাছাই করার পরেই তাদেরকে সিলেক্ট করা হতো। কাজে এখন ধরা যায় যে এই যারা পদায়নের কথা, চাকরি নিয়োগ প্রাপ্তির কথা ছিল, এরা হয়তো ওই প্রক্রিয়ায় এসেছেন। কাজেই তারা যে যে কোনোভাবেই মানে পূর্ববর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, এইটাই একমাত্র কারণ হতে পারে তাদের চাকরি পাওয়ার, তাদের যে যোগ্য ব্যক্তিরা চাকরি পান নাই। কাজে এখন যদি সরকার এটা দেখতে চায় তাইলে আমার মনে হয় এটা যৌক্তিক। এটাতে আমি আমি অযৌক্তিক মনে করি না। তবে এটা প্রসেসটা তাড়াতাড়ি করে ফেলতে হবে যাতে করে এটা মানে দীর্ঘসূত্রীদের মধ্যে না পড়ে। ওকে, এটা আপনার মতামত নিশ্চয়ই সরকার বিবেচনা করবে বা দেখবে। আপনার যে সুপারিশে আসি, অন্তর্বর্তী সরকারের সময় চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখে আপনার নেতৃত্বে যে কমিটি তার সুপারিশ দিয়েছিল সরকারি চাকরিদের প্রবেশের বয়স ছেলেদের 35 এবং মেয়েদের 37, কিন্তু সরকার 32 বছর করে অধ্যাদেশ জারি করেছিল। আপনাদের সুপারিশ কাটছাট করে সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের হতাশ করেছিল। 32 বছর নিয়ে আপনি আসলে কি বলবেন? যে এটা আপনি তো সুপারিশ করেছিলেন এই 35 এবং 37 এবং সেটার পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন, সরকার এটা কেন নিল না এবং 32টা আসলে ঠিক কিনা, ন্যায্য কিনা, সে সম্পর্কে যদি একটু বলেন। আমরা আমরা পার্শ্ববর্তী দেশগুলোর যে বয়সসীমা আছে এগুলো পরীক্ষা করে দেখেছি। আমাদের এখানে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা ঠিক মতো করতে পারে নাই। কাজে তাদের পক্ষে ইউনিভার্সিটিতে থাকার ব্যবস্থা অসুবিধা ছিল, গণরুম টনরুম করে নানান রকমের সমস্যা ছিল। এই কারণে আমরা সব কিছু বিবেচনা করে 35 বছর রিকমেন্ড করেছিলাম, যে যাতে 3 বছর করোনা ভাইরাস এবং এই ইউনিভার্সিটির প্রেক্ষিত সার্বিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে এরা পরীক্ষা দিতে পারে নাই। তা আমরা ঠিক করেছিলাম যে 35 বছর হয় যদি, তো তারা পরীক্ষা দিয়ে একটা চান্স নিল, যদি পায় চাকরি পেতে পারলো, না হলে হলো না। আর মেয়েদের ক্ষেত্রে এটা আমরা সব দেশেই মেয়েদের ক্ষেত্রে বয়সটা আলাদা। যেমন আমরা যেটা চিন্তা করেছি যে অনেক মহিলা মেয়েদের বিয়ে হয়ে যায়, তারপরে লেখাপড়া শেষ করতে পারে না, পরে লেখাপড়া শেষ করে তখন হয়তো দেখা গেল একটা দুইটা বাচ্চাও হয়ে গেছে। তো এইগুলা চিন্তা করে আমরা মেয়েদের ক্ষেত্রে 37 বছর বলেছিলাম। যেমন এখন সরকারি ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির বয়সসীমা হলো, চাকরির বয়সসীমা হলো 32। তো সেটা এখন আছে, আগের থেকেই আছে। তা আমরা 32-এর জায়গায় 35 বলেছিলাম অন্য সকলের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 37। তো এটা আমি 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 মনে করি আমাদের সুপারিশ খুবই যৌক্তিক ছিল। কিন্তু এখন সিদ্ধান্ত তো সরকারকেই নেবে, আমাদের সিদ্ধান্তই গ্রহণ করতে হবে, এটা তো হতে পারে না। সরকার কি কারণে এটা মানেননি এটা আমি জানি না। এই ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার চোখে পড়েনি। আর এটা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায়, এই পিজি হসপিটালের বঙ্গবন্ধু মেডিকেলের এখানে তারা করেছে আন্দোলন। তো এটা তারা কিন্তু এটা ছাড়েন নাই, তারা এটা পার্সু করে যাচ্ছে। এবং আমি মনে করি যে এটা দিয়ে দেওয়াটা যৌক্তিক ছিল। আমি সরকার কেন করেছে মানে পরিবর্তন করেছে আমার জানা নাই, বাট আমাদের দৃষ্টিকোণ থেকে
এটা আমরা অনেক আলাপ করেছি। ওকে। ইভেন 40-এর বেশি বয়সও আছে কোন কোন দেশে, কিন্তু আমরা 37 এবং 35 বলেছিলাম। আমি মনে করি যে এটা যথেষ্ট চিন্তা ভাবনা করেই আমরা করেছিলাম, এবং এটা করে দেওয়াটাই ভালো হতো। আপনার আপনি তো বাংলাদেশের মানে সরকারি চাকরিতে যতগুলি সম্ভব প্রত্যেকটা পদের মধ্যেই আপনি ছিলেন, তো আপনার কাছে কি মনে হয় যে মানে কেন এরকম একটা বয়স সীমা রাখা 30 বা 32? কেউ যদি চায় যে সে 35 বছর বয়সে, 37 বছর বয়সে, 40 বছর বয়সে, বা আমার বয়স এখন 50, আমি এখন সরকারি চাকরিতে আবার পরীক্ষা দিব, যদি কম্পিট করে যাই, মানে অসুবিধাটা কি? আমি আমি কোনো আমি কোনো অসুবিধা দেখি না। আমি মনে করি যে এটা ওপেন হলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এটা এত বছরের আমাদের একটা ট্রেডিশন। একটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু টিচ এ প্যারট ক্যাচ হিম ইয়াং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওই ফিলোসফির ভিত্তিতেই এটা বাট ইট ইজ ট্রু অ্যাবাউট প্যারট। এটা কি সিভিল সার্ভিসের, সুপ্রিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য? না, মানে একটা জিনিস হলো যে একটা বয়সের পরে মানুষের চিন্তা ভাবনা সুদৃঢ় হয়ে যায়, তার লাইকস ডিসলাইকস। তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমাদের সময় 25 ছিল বয়স, 21 থেকে 25। তো আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি এই চিন্তা করে যে আমরা সিভিল সার্ভিসের পরীক্ষা দেব। পরীক্ষা দিয়েছি। আমি লাইক several of us, we were very lucky, আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি। আবার কেউ কেউ আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর গিয়ে আবার সিভিল সার্ভিস, সবাই সিভিল সার্ভিসেই যেতে চাইতো আগের দিনে, গিয়েছেন। তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার। প্রথম দিকের চাকরি, কাজেই সবাই একটু সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে। কাজ করার সময় আমাদের প্রসেসটা মানে দীর্ঘ ছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একজন ডিসির সঙ্গে কাজ করতে হতো, বা প্রত্যেক ডিপার্টমেন্টেও যারা অন্যান্য। আমি এটা খুবই, আপনার যুক্তিটা আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেশ ব্লাড, কিন্তু এটার উল্টাটাও তো আসে। যেমন আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে জয়েন করছিলাম, অল্প দিন পরেই আমার মনে হইলো যে এই চাকরিটা ভালো না, তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি জয়েন করতাম তাহলে হয়তো এটা ভালো দিকও আমি দেখতে পাইতাম, মানে এটাও তো হইতে পারে আর কি। হতে পারে, তবে জেনারেলি কম বয়সেরটাই, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রেতে যে কোনো বয়সের লোককে যে কোনো চাকরিতে সরকার নিয়োগ করে যেতে পারে। হ্যাঁ, তো এটা তাদের স্পয়েল সিস্টেম, একটা অন্যরকম সিস্টেম। আমাদের এখানে ওই সিস্টেম গুলো নাই। ওইটা হলে বেশ কিছু সমস্যা হতো। আর তাছাড়া আরেকটা হলো যে আমরা আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের আমলে 450 জন না কতজন অফিসার নেওয়া হয়েছিল, তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল। তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে, আমি তখন চিটাগাং কমিশনার ছিলাম। আমার মনে আছে যে চিটাগাংয়ে আমার এক ডিস্ট্রিক্টে, আমার অধীনের, আমার তো সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমার জুরিসডিকশন ছিল ডিভিশনে। তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক, তার বেতন বেশি, তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র, আপনি আমার চেয়ে কম বেতন পান। খুবই না, আমার মনে হয় যে আপনার যে যুক্তিতে আপনি এটা সুপারিশ করেছিলেন সেই যুক্তি আসলে ঠিকই ছিল, যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটাও আপনি ঠিকই বলেছেন, যে সরকার কেন করেছে এটা সরকারের ব্যাপার। কিন্তু অন্য একটা প্রশ্নে আসতে চাই যে অন্য কোনো সংস্কার কমিশনের বিরুদ্ধে যেটা হয় নাই, আপনারও আপনার কমিশনের বেলা আমরা সেটা দেখেছি, আপনার অপসারণের দাবি করে ডিসেম্বরের শেষ দিকে সভা হয়েছিল প্রশাসন ক্যাডারের বর্তমান সাবেক কর্মকর্তারা। সেদিন বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব এবিএম আব্দুল সাত্তার প্রকাশ্যেই বলেছিলেন, স্যার আমি কোট করছি, 2টি বিষ দাঁত অঙ্কুরিত হয়েছে, এ বিষ দাঁত উপড়ে ফেলতে হবে, একটা বিষ দাঁত হলো মুহিত ভাই। সেদিন সাত্তার সাহেব আপনার ব্যক্তিগত পারিবারিক পেশা জীবন সবকিছু নিয়ে আক্রমণ করেছিলেন। এ নিয়ে কি বলবেন? সংস্কারের সুপারিশমালা জমা দেওয়ার আগে আপনারা প্রশাসন ক্যাডারের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন কিনা? যে সুপারিশ জমা দিয়েছেন সেখানে তো তাদের প্রশাসন ক্যাডারের আপত্তি অগ্রাহ্য করে 50-50 করার প্রস্তাব করেছেন। এরপর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলেছেন এই সুপারিশ উচ্চ আদালতের নিষ্পত্তি হওয়া বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক। আপনার মন্তব্য একটু শুনতে চাইবো, একটু বিস্তারিত আকারে। তবু আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু, আমরা দর্শকদের কাছে 2টি প্রশ্ন করেছিলাম, সেই 2টি প্রশ্নের জরিপের ফলাফল একটু বলে যাই, কারণ এটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে হবে যে মানে প্রশাসন কি চায়, আপনি
কি চাচ্ছেন বা কি সুপারিশ করছেন। আমরা দর্শকদের কাছে এইবার দুটি পোল রেখেছিলাম। একটি পোলে আমরা জানতে চেয়েছিলাম যে ধানমন্ডি 32-এ পরিণতি যেন সচিবালয়ের না হয়। আমলাদেরকে সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এমন হুঁশিয়ারি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 69% দর্শক এই হুঁশিয়ারিকে সঠিক মনে করেছেন, সঠিক মনে করেন নাই শতকরা 31% দর্শক, 47,000 দর্শক ভোট দিয়েছেন। আমরা দ্বিতীয় আরেকটি জরিপের আহ্বান করি। সেটির ক্ষেত্রে একটি প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলম বলেছেন জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপরও জুলুম অবধারিত। মব বন্ধে তৌহিদি জনতার প্রতি সতর্কতার এই আহ্বান কাজ হবে কিনা? শতকরা 61% দর্শক বলেছেন যে হ্যাঁ কাজ হবে, শতকরা 39% বলেছেন যে কাজ হবে না, 21,000 দর্শক ভোট দিয়েছেন। যাই হোক, জনাব আব্দুল মুহিত চৌধুরী, আমরা প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আপনার যে কমিশনের যে সংস্কারের সুপারিশ সেগুলি পছন্দ করেন নাই, অনেক ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত আক্রমণেরও সম্মুখীন হতে হয়েছে। এটা নিয়ে আপনি আসলে কি বলবেন? প্রশাসন ক্যাডারের কথা আপনি শুনেছিলেন কিনা? অবশ্যই শুনেছি, পত্র পত্রিকায় দেখেছি, ভিডিও রেকর্ড চালু হয়েছিল, আমি দেখেছি, শুনেছি। তো এখন যিনি বলেছেন মুহিত ভাই, তিনি আমার সামনে আমাকে কোনোদিন মুহিত ভাই বলার মতো সাহস তার থাকার কথা নয়। তো এখন মবের মধ্যে মানুষ নানান কথা বলে, তো এইটা আমি ওইভাবেই দেখেছি যে মবের মধ্যে উনি ছিলেন, উনি এটা বলেছেন, কারণ উনি সুস্থ মস্তিষ্কে মুহিত ভাই বলে আমাকে সম্বোধন করার কোনো কারণ আমি মনে করি না সার্ভিসের একজন জুনিয়র কলিগ হিসেবে। এটা আমি এইটুকুই বলতে চাই। আর তাছাড়া এই ঘটনা যেদিন হয়েছে তারপরেই অনেক নেতৃবৃন্দ আমার কাছে ব্যক্তিগতভাবে এসে ক্ষমা প্রার্থনা করেছেন। তারা বলেছেন এটা তারা এই ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না, আকস্মিকভাবে এটা হয়েছে। আমি তাদেরকে বিশ্বাস করি। অনেকে আমার সঙ্গে চাকরি করেছেন সরাসরিও, তারা, আমি চিনি তাদেরকে। তো আমি জানি যে তারা এই ধরনের একটা কিছু করবেন না। আর দ্বিতীয় কথা যেটা, যে কমিশনের দায়িত্ব আমরা পেয়েছি, আমরা কোনো সার্ভিসের দেখভাল করার জন্য কমিশন গঠিত হয়নি। আমাদের দায়িত্ব হলো দেশের সার্বিক পরিস্থিতিতে কি করা দরকার। তো সেই পরিস্থিতির আলোকে আমরা এটা বলেছি। কারণ আপনার যেভাবে 200-300 করে লোক রিক্রুট করা হয়েছে এক বছর, এইটা তো আপনার প্রয়োজনের অতিরিক্ত বলে আমি মনে করি। তো সেই জন্য আমরা এটা বলেছি। আর হাইকোর্টের যে রেফারেন্স আসছে সেটা সত্য কথা। এরকমের একটা অনেক বছর আগে অ্যাসোসিয়েশনের একটা ইয়ের পরিপ্রেক্ষিতে কোর্টের একটা রুলিং দেওয়া ছিল যে এটা এই বয়স এইভাবে মানে 75-25 থাকবে। কিন্তু এটার পরবর্তীকালে এটা আমরা আমাদের রিপোর্টেও লিখেছি যে আমরা যে সুপারিশ করেছি এটা সরকার যেন এই যে আগের যে সুপ্রিম কোর্টের একটা রায়ের বক্তব্য আছে সেটার আলোকে পরীক্ষা করে দেখেন, আইনগত দিকটা পরীক্ষা করে দেখে, তারপরে আমাদের এটা বাস্তবায়নের কথা চিন্তা করতে পারেন। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে এইটা আমরা যদি দেখি তাইলে এই যে মানে ছাত্র জনতার আন্দোলন, এইটার কিন্তু উদ্ভব হলো কোটা বাতিলের থেকে। তো এইটা তো আবার সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন, তাই না, যে কোটা থাকবে না। তো এখন আগের রায়টাই বহাল থাকবে না পরের রায়টা বহাল থাকবে, এটা তো আইনগত একটা বিষয় আছে। তো সেটা সরকার পরীক্ষা করে দেখবেন, দরকার হলে সুপ্রিম কোর্টের মতামত নেবেন, নিয়ে যদি মনে করেন বাস্তবসম্মত তাইলে করবেন। তবে আমি আমাদের কমিশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশনে আমরা সবাই একমত হয়েছি যে এই কোটাটা কমানো দরকার। কারণ এটা না করলে এটা প্রয়োজনের অতিরিক্ত লোক রিক্রুট করা হয়, এই পরিমাণ লোকের দরকার নাই। আর তাছাড়া এটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা সব ক্যাডারের জন্য আমাদের সুপারিশে, আপনারা যদি সুপারিশ তো এখন অনলাইন আছে, আপনারা দেখতে পারবেন যে আমরা সেইখানে প্রত্যেক ক্যাডারের জন্য পদোন্নতির ব্যবস্থা রেখেছি, যাতে করে নিজের লাইনেও পদোন্নতি পায়। আর 50% বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন তো ডেপুটি সেক্রেটারি পদে আসতেই পারবেন। তো কাজেই এটা আমি খালি না, আমাদের কমিশনের আমরা সবাই একমত হয়ে এটা করেছি।
কাজে এখন আমরা 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 যারা সবাই যারা ছিলাম কমিশনে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনেরই আমরা বেশিরভাগ ছিলাম। ডাক্তার ছিলেন, প্রকৌশলী ছিলেন, আপনার অন্য ক্যাডারের কাস্টমস ক্যাডারের অফিসার ছিলেন, অডিট এন্ড অ্যাকাউন্টস ক্যাডারের অফিসার ছিলেন। তো এরা সবাই মিলেই আমরা এই 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 সিদ্ধান্ততে এসেছি। কাজেই আমি মনে করি যে এটা আমরা যদি আমাদের এটা কেউ যদি বলে যে ওনার বয়স বেশি হয়ে গেছে, আমার বয়স এখন 82 বছর, কেউ যদি বলে ওনার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, তাইলে আলাদা কথা। কিন্তু কিন্তু আমার মনে হয় না যে এই কথা বলবেন কেউ। আমরা সবাই সবাই মানে সজ্ঞানে চিন্তা ভাবনা করেই এইটাতে এসেছি। এবং আমি মনে করি যে এটা আমাদের আমাদের মধ্যে দুই একজন আলোচনা এসেছিল এটা শেষের দিকে, যে এই পরিস্থিতিতে এটা আমরা চেঞ্জ করব কিনা, কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে না, চেঞ্জ করব না, আমরা এটাই সঠিক আছে। আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি সুপ্রিম কোর্টের রায়টা পড়তেছিলাম যে 2006 সাল থেকে 10 বছর চলার পরে 2016 সালে এই রায় দেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশন। আমরা দেখতেছিলাম যে প্রধান বিচারপতি সহ আরো 4-5 রায়ের মধ্যে বিভিন্ন মন্তব্য লিখেছেন। আমি যেটা বলতে চাই যে এই যে উনারা যেটা চিন্তা করছেন যে মানে স্যার আপনিও অ্যাডমিন ক্যাডারে ছিলেন, মানে অ্যাডমিনের সার্ভিসটাই তো আসলে সেক্রেটারি হওয়ার জন্য বা সেক্রেটারিয়াল পোস্টগুলি পাওয়ার জন্য পরে, সেইটা কেন পরীক্ষা দিতে হবে, সেইটা কেন আসলে অর্ধেক থাকবে, বাকি অর্ধেক সবার জন্য থাকবে, এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি কোন যুক্তিটা আপনারা কমিশনে দেখেছিলেন যে কেন এটা কমাতে হবে, 75 থেকে 50 করতে হবে? না, যুক্তিটা একটা হলো যে এইটা যে সময়ে যে পরিপ্রেক্ষিতে করা হয়েছিল, তখন তো এত লোক রিক্রুট করা হতো না। যেমন ওখানে ছিল, আমি পাকিস্তান আমলের কথাই যদি বলি, সেই সময়ে সিএসপি, অল পোস্ট ওয়্যার বোর্ন ইন দি ক্যাডার অফ দি সিএসপি। সব চাকরি, যত চাকরি ছিল সচিবালয়ে, ফিল্ডে, সবগুলোই সিএসপি ক্যাডারের ছিল। এবং দুই ধরনের হতো, একটা প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস থেকে প্রমোশন হইতো, কেউ কেউ এডিসি হইতেন, ডিসি হইতেন, কমিশনারও হয়েছেন, এই সমস্ত পর্যায়ে গেছেন। আর আরেকটা হলো যে পলিসি পুল বলে একটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, সেইখানে যেমন অন্যান্য ক্যাডার, ইকোনমিক ক্যাডার গুলোর থেকে অনেকে যেতে পারতেন। এবং ওয়ান্স দে জয়েন দি ক্যাডার, দে ওয়ার ট্রিটেড অ্যাজ অফিসার্স অফ দি সিভিল সার্ভিস, সেম ইয়েতে চলে আসতেন। এইরকম আমাদের এখানে অনেক ছিলেন। নুরুল হোসেন খান সাহেব বলে একজন ইনকাম ট্যাক্সের ছিলেন, এরকম আরো কয়েকজন, আমি ওপেন নাম মনে হচ্ছে না। তো ওনারা ওই ইকোনমিক ক্যাডার থেকে, ইনকাম ট্যাক্স থেকে, কাস্টমস থেকে, অডিট এন্ড অ্যাকাউন্টস থেকে তারা এই সমস্ত জায়গায় এসেছিলেন। তো এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আমাদের কমিশনে আমরা যেটা ফিল করেছি সেটা হলো যে এই যে পরিমাণ রিক্রুটমেন্ট বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছে, এটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়েছে। এত লোকের দরকার নেই। যে কারণে এখন সচিবালয়ে আপনার এটা অনেকে ঠাট্টা করে বলে যে সচিবালয়ে ডেপুটি সেক্রেটারির চেয়ে অতিরিক্ত সচিবের সংখ্যা এক এক মিনিস্ট্রিতে বেশি। তাদের কাজ নাই। ওই ইন সিটু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি হয়ে একই রুমে বসছেন, উনি একই কাজ করছেন। তো তার মানে হলো এটা এই পদগুলো অপ্রয়োজনীয়, এইভাবে করার প্রয়োজন ছিল না। আমি জানি না, আমি তো আর এই সময় নাই, আমার সময় এরকম ছিল না। আমি যতদিন চাকরি দিয়েছিলাম, আমি তো 2000-এ রিটায়ার করেছি, তখনও এইরকম কিছু হয় নাই। কাজে এই যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় খোলা হয়েছে, অফিস খোলা হয়েছে, এবং অফিসারদেরকে আপনার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারদেরকে অনেক বেশি সংখ্যক পদে পাঠানো হয়েছে, ডেপুটেশনেও, যেগুলোতে আগে কোনোদিন এরকম করা হয়নি। এর ফলেও কিন্তু বিভিন্ন ক্যাডারের মধ্যে অনেক ক্ষোভ আছে। তো আমরা এই সমস্ত জিনিস বিবেচনা করেই আমাদের এই সুপারিশ করেছি। আপনাদের এটা ঠিক যে আপনাদের সুপারিশে জনপ্রশাসন ক্যাডার সন্তুষ্ট না, অন্যদিকে আবার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ থেকে আপত্তি তোলা হয়েছে। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% প্রশাসন ক্যাডার থেকে, বাকি 50 অন্য ক্যাডার থেকে নেওয়ার বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে আপনাদের প্রতি এই যে পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান প্রশ্ন করেছেন কেন সেটা মেধার ভিত্তিতে হবে না, যদি তারা মেধাবী হয় তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায়। এটা আসলে মানে
আবার 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 এইটাও বলা হয়েছে যে দুনিয়া চলতেছে ম্যানেজমেন্ট সিস্টেমে আর বাংলাদেশ চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে। আপনি কি মনে করেন যে আসলে সরকারি চাকরি পিএসসির মতো এরকম একটা জায়গা থেকে পরীক্ষা দিয়ে, যেটা আসলে আমি কিছুদিন এই চাকরি করছি বলে আমার বন্ধুরা বা আমার বিশেষ করে আমার যারা জুনিয়র আছেন তারা আমাকে বারবার বলতেছেন যে স্যার আমরা আর কতবার পরীক্ষা দিব, এবং পরীক্ষা দেওয়ার জন্য আমরা ছুটি কোত্থেকে পাবো? আমরা মাঠে কাজ করি, দিনের মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা আমাদের কাজ করতে হয়। আমরা এই পরীক্ষাটার মধ্যে আমরা বসবো কিভাবে? আমাদের মানে এইটা কি একটু ভাবছেন কিনা স্যার আপনারা যখন সুপারিশ করছেন যে ওরা আসলে প- পরীক্ষার ব্যাপারে আমি বলি, প্রথম একটা কমিটি হয়েছিল যখন মাহবুবুজ্জামান সাহেব ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। আমি সেই সময় নিপা বলে একটা প্রতিষ্ঠান ছিল, তাতে ডাইরেক্টর ছিলাম। তো আমি ওই কমিটির সদস্য সচিব ছিলাম। ওই সময় প্রথমেই করা হয়েছিল যে সিনিয়র স্কিল পেতে গেলে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা পাবলিক সার্ভিস কমিশন নেবে, এই পরীক্ষায় পাশ না করলে সিনিয়র স্কিল প্রমোশনই পাবে না। তো এটা তো তখন হয়েছিল, তখন তো কেউ আপত্তি করে নাই। গভর্নমেন্ট কি প্রক্রিয়ায় নেবে এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে, এটা তো আমার কথা তো কাজ হবে না। আমি কি পছন্দ করি সেটা তো কথা না। আর দ্বিতীয় কথা হলো যে এই যে আমরা পরীক্ষা দেব, আমাদের যারা পরীক্ষা দেবে ডেপুটি সেক্রেটারি হওয়ার জন্য, তারা কি সবাই মাঠে কাজ করে? তারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে, কর্পোরেশন থেকে শুরু করে যারা মাঠে কাজ করে, মানে উপসচিব হওয়ার জন্য তো বেশিরভাগ মাঠেই থাকে। স্যার আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে ইভেন 2000 সালে যখন আমি চাকরিতে জয়েন করছি, এই অল্প কিছুদিন চাকরির মধ্যে আমাকে তো মানে আমার তো কোনো ছুটি ছিল না। মানে 100 দিনই কাজ করো, এইটা করো সেটা করো, 100টা জিনিস করতে থাকো। ওদেরও তো তাই না 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 না, এটা এই পরীক্ষা দেওয়ার সঙ্গে ছুটির কোনো সম্পর্ক নেই। পরীক্ষা যখনই দিতে হবে, সেই পরীক্ষার সময় এটা সরকারি কাজ, এটাতে সে আসবে, তার টিএডিএ পাবে, এসে পরীক্ষা দেবে। কাজে এটা এটা একটা অজুহাত যে আমি ছুটি পাবো না, ছুটি পাওয়ার তো প্রশ্নই ওঠে না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যে পড়তে লাগবে না একটু? না, পড়তে লাগবে না তো। এটা তো কি ক্লাস এসএসসি এইচএসসির পরীক্ষা নাকি যে এটা পড়তে হবে? এটা এটা দৈনন্দিন চালচলনে প্রশাসনে থেকে বরং তারা আরো বেশি জানার কথা। যারা 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 অন্য ক্যাডারের, তারা বরং একটা লাইনের মধ্যে কাজ করে। আর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের যারা, তারা বিভিন্ন ধরনের জিনিস মোকাবিলা করতেছে, বিভিন্ন ধরনের জিনিস হ্যান্ডেল করতেছে, তাদের তো জ্ঞান অনেক বেশি। আর আরেকটা কথা হলো যে প্রথম পরীক্ষায় যারা উপরের দিকে থাকে তারা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে আছে। তো তাই যদি হয়, তারা যদি সত্যিকার মেধার ভিত্তিতে এসে থাকে, তাইলে সে নিচের কাউকে তো ভয় পাওয়ার কারণ নাই, কারণ সে তো তার মেধা প্রতিষ্ঠিত, যে সে ইউনিভার্সিটিতে ভালো করেছে, বিসিএস পরীক্ষায় ভালো করেছে, তো তার তার ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। আমি এটা এটা একেবারেই অযৌক্তিক একটা বিষয় বলে মনে করি। আপনার যে সুপারিশ বা আপনার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের মধ্যে একটা বড় ব্যাপার ছিল 4টি প্রদেশে ভাগ করার কথা। এইটা কি এই সুপারিশটা করার সময় কি আপনারা সেটার অর্থনৈতিক বা ফিনান্সিয়াল দিকটা দেখেছেন কিনা, যে এতে আসলে কত টাকা ব্যয় হতে পারে, কত ইনফ্রাস্ট্রাকচার রাখতে পারে, নাকি এটা সরকারের বিবেচনার উপরেই? না, এটা অত তো আমরা ফাইন্যান্সিয়াল এটা মানে হবে, আমরা আমাদের এখানে রিকমেন্ডেশন দেওয়ার বিষয়টার মেইন কারণ ছিল যে আমাদের একটা ছোট দেশ, এই ইউনিটারি স্টেটে সমস্ত ক্ষমতা কক্ষীভূত করাটা খুব সহজ। তো এইটা প্রভিন্স হইলে 4টা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থাকবে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থাকবে, প্রভিন্সিয়াল চিফ মিনিস্টার থাকবে, ইন্ডিয়াতে আছে, নেপালে আছে, পাকিস্তানে আছে। তো ওই সমস্ত দেশে থাকা এটা একটা যে লোকাল লেভেলে মানুষের, এখন তো মানুষ বেড়েছে, মানুষের প্রয়োজন মেটানোর জন্য যত কাছে সরকারকে নেওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্টকে মানুষের কাছে নেওয়া সম্ভব না। কাজেই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সেন্টারে থাকে তারা, এবং লোকাল গভর্নমেন্ট যদি থাকে, তাইলে দুটো জিনিস হবে। একটা হলো মানুষের কাছে সেবাগুলো পৌঁছে দেওয়া যাবে, দ্বিতীয় কথা হলো যে মানুষ লোকাল লেভেলে ইনভলভ হবে, কাজ শিখবে, তাইলে সেন্ট্রাল গভর্নমেন্টও ভবিষ্যতে যারা আসবেন তারা কাজ শিখে আসবেন। আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিন্সিয়াল গভর্নমেন্টে ইন্টারফেয়ার করতে পারবে না, কারণ অনেক জিনিস ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। যেমন আমাদের বিচার বিভাগ সম্পর্কিত যে কমিশন, তারা কিন্তু বলেছেন যে প্রত্যেক ডিভিশনাল হেডকোয়ার্টারে সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা ডিভিশন করা উচিত। তো এটা আর করতে হবে না, 4টা ডিভিশনে তখন হাইকোর্ট গুলো হয়ে যাবে। তো
তো বিচার ব্যবস্থা মানুষের কাছে তো যাবে। এখন এরশাদ সাহেব যখন এটা করছিলেন তখন সব আইনজীবীরা গিয়ে মিছিল করে গিয়ে সেটা বন্ধ করছিলেন কেন? কে এরশাদ সাহেব তো হাইকোর্টের একটা বেঞ্চ প্রত্যেকটা বিভাগে, অনেকগুলি বিভাগে বসানোর প্রস্তাব করছিলেন, বসাইছিলেন, কিন্তু তখন তো আইনজীবীরা মিছিল করে গিয়ে এটা আবার। হ্যাঁ, এটার কারণ হলো যে ঢাকা বেস আইনজীবীরা তারা ওই যে চিটাগং, রাজশাহী এই সমস্ত জায়গায় গিয়ে যাওয়া ঝামেলা হতো, তারা যেতে পারতেন না, গেলে সময় নষ্ট হতো। তো কাজেই ব্যবসায়িক কারণে তারা আপত্তি করেছেন। আর বিচারক যারা ছিলেন আমি জানি না, বাট আমার একটা ধারণা যে বিচারকরাও এই ঢাকার বাইরে, ওনারা যে ছিলেন, আমি চিটাগং কমিশনার ছিলাম, জি, যারা ছিলেন তারা ঢাকা থেকে চিটাগংয়ে যেতেন ফ্লাইটে, হ্যাঁ, গিয়ে 4 দিন থেকে আবার চলে আসছেন। তো এখন এই যে এটা পরিবার ঢাকায় এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য, প্রভিন্স হয়ে গেলে কিন্তু এটা আর হবে না। প্রভিন্স হয়ে গেলে যারা থাকবেন ওখানে ওই প্রভিন্সে চাকরি করবেন, এলিভেটেড হলে সুপ্রিম কোর্টে আসবেন যখন তখন আসবেন। ওকে। আমরা আরো কিছু প্রশ্ন জমা হয়ে গেছে যে আমরা অনেকদিন ধরে জেনে আসছি যে বাংলাদেশের অন্যতম সুরক্ষিত প্রবেশাধিকার সংরক্ষিত একটি স্থান হচ্ছে সচিবালয়, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখেছি দাবি দেওয়ার নামে একাধিকবার বহিরাগতরা ঢুকে পড়েছিল সচিবালয়। সবশেষ গত 25 ডিসেম্বর দিবাগত রাতে, গভীর রাতে সচিবালয়ের 7 তলায় সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। প্রথমে নাশকতা সন্দেহ করা হলো, পরে দেখা গেল যে এটা একটা বৈদ্যুতিক দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন এরকম বলা হলো। এই সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে আপনারা কোনো সুপারিশ করেছেন? না, আমরা এইভাবে কোনো স্পেসিফিক মানে গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টের নিরাপত্তার কথা বলি নাই। তবে সচিবালয়ে যেদিন আগুন লেগেছিল ওই পরের দিন সকালেই আমি বলেছি এটা বৈদ্যুতিক বিভ্রাট থেকে হয়েছে। কারণ সচিবালয়ে আগুন লাগানোর জন্য কেউ 7 তলায় উঠে আগুন লাগায় তারপরে দৌড়ে নামবে না, এটা একটা সাধারণ, আমার কাছে মনে হয়েছে যে কাজে এটা কোনো ইচ্ছাকৃতভাবে কেউ করেনি। আর তাছাড়া যেটা আরেকটা জিনিস আমি পরে শুনেছি যে সচিবালয়ের এই বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরের ওই সিঁড়ির মধ্যেই ছোটখাটো ক্যান্টিন চলতো, ওরা ওখানে কিছু এমপ্লয়িজরা ওইটা ব্যবসা বাণিজ্য করতো। কাজে এইটার এর আগে না লাগাটাই আমার মনে হয় অস্বাভাবিক। আচ্ছা, আপনারা সুপারিশমালা তৈরি করার জন্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেদিন সাংবাদিক সমাজের প্রতি আপনার বক্তব্য, ছাত্র প্রতিনিধির বক্তব্যে সাংবাদিকেরা